নমস্কার বন্ধুরা, শিক্ষার ডায়েরি উইথ শুক্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই। কেন্দ্রীয় রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে পেতে এই চ্যানেলের সাথে এখনই যুক্ত থাকুন। আজকের যে ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করা হলো, এটা আমাদের পেড ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টের একটি ক্লাস, যা তোমাদের একদম ফ্রিতে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের সর্বপ্রথম এই শিক্ষার ডায়েরি উইথ শুক্র চ্যানেল থেকেই তোমরা একদম প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরে আসা প্রশ্ন সহ ব্যাখ্যার ক্লাস তোমরা পেতে থাকবে, যা তোমাদের আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার খুবই হেল্পফুল হবে। তাই আর বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোথাও ডাউট কিংবা কোনো প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। তো ঠিক আছে, তোমরা ক্লাসটা করতে থাকো। যে এই বৈদিক যুগ তোমাদের আজকে যে প্রশ্নগুলো করাবো, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, একদম আমাদের স্টেট এক্সাম যেগুলো আছে, বিশেষ করে পুলিশের, ঠিক আছে, ডব্লিউবিপি কেবির 2005 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, 2023 পর্যন্ত 24 পর্যন্ত পরীক্ষাটা হয়েছিল, সেখানকার প্রশ্ন প্লাস এসএসসি, ঠিক আছে, এসএসসি পরীক্ষা, রেলের পরীক্ষা, এই বৈদিক যুগ থেকে যা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে আজকে ডিসকাস করবো, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই খাতাতে কিন্তু লিখবে, ঠিক আছে, বারংবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আজকে নিয়ে এসেছি। চলো, আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। বৈদিক সভ্যতা বলা হয় বৈদিক যুগকে, তাহলে আমরা বৈদিক যুগকে বৈদিক সভ্যতা বলতে পারি, ঠিক আছে। দেখে নাও সেকেন্ড প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, বৈদিক সভ্যতা কি ধরনের সভ্যতা। বৈদিক সভ্যতা আমাদের কি ধরনের সভ্যতা, গ্রাম কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক, এরকম অপশন তোমাদের 4টে করে অপশন দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা বৈদিক সভ্যতাটা হচ্ছে আমাদের গ্রাম কেন্দ্রিক সভ্যতা। কিন্তু সিন্ধু সভ্যতা আমরা যখন বলেছিলাম, সিন্ধু সভ্যতাটা কিন্তু আমাদের কি সভ্যতা ছিল, কেউ কি বলতে পারবে সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা ছিল? সিন্ধু সভ্যতা ছিল আমাদের নগর কেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে, নগর কেন্দ্রিক। আগের দিনে করিয়ে দিয়েছি, যারা করনি অবশ্যই দেখে নেবে বা এখনো লিখে নিতে পারো যে সিন্ধু সভ্যতা ছিল আমাদের নগর কেন্দ্রিক সভ্যতা। এইগুলো প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু এই প্রশ্নগুলো পড়েছিল। চলো নেক্সট প্রশ্ন, আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে বৈদিক সভ্যতাকে আর্য সভ্যতাও বলা হয়। বৈদিক সভ্যতাকে আর্য সভ্যতাও বলা হয়। তাহলে এখানে প্রশ্নটা এরকম দিতে আমাদের এরকম করতে পারে যে আর্য সভ্যতাকে কি ধরনের সভ্যতা বলা হয়। বৈদিক সভ্যতা দিতে পারে, ঠিক আছে, সিন্ধু সভ্যতা দিতে পারে, মেরগ সভ্যতা দিতে পারে, কিন্তু অ্যান্সারটা হবে আমাদের কি বৈদিক সভ্যতা, ঠিক আছে। তাহলে বৈদিক সভ্যতাকে আর্য সভ্যতাও বলা যায়। এখানে যে যুগটা লিখেছি না, এটা বৈদিক যুগ, মানে আমরা জানলাম কি একটু আগে বৈদিক সভ্যতা, ঠিক একই রকমই বৈদিক সভ্যতাকে আর্য সভ্যতাও বলা হয়, ঠিক আছে। আর্য সভ্যতাকে বলা হয় কেন, কারণ একটু বলে দিই তোমাদের, আর্য এই যে বৈদিক যুগটা শুরু হচ্ছে না, এটা কিন্তু আমাদের হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার পরে, ঠিক আছে। মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা সভ্যতার পরবর্তী যে সভ্যতাটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই বৈদিক সভ্যতা, ঠিক আছে। এখানে ওই কার্ডটা মুছে গেছে না। তো বৈদিক সভ্যতা, তো এইটাকে আর্য সভ্যতা আমরা বলবো কেন, কারণ আর্য সভ্যতা বলবো কারণ এই যে আর্যরা আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল, ঠিক আছে। তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই যে আর্যরা ভারতবর্ষে যখন আগমন করে সেই সময় থেকে শুরু হয় আমাদের বৈদিক সভ্যতা, ঠিক আছে। কারণ মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা সময়কালীন কিন্তু যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল, এখানে কিন্তু আর্যরা তখন ভারতবর্ষে প্রবেশ করেনি, ঠিক আছে। তার পরবর্তী অনেক বছর পর আমাদের শুরু হয়ে যায় বৈদিক সভ্যতা। সেটা আমরা পরের প্রশ্নতেই পড়বো, দেখে নাও 3 নম্বর প্রশ্ন, এটা পরীক্ষাতে প্রশ্ন পড়েছিল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দেখো আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার সময়কাল পরীক্ষাতে অনেকবার পড়েছে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা, একটাকে বললাম, তোদের পরীক্ষাতে যে কোনো একটা দিতে পারে, বলতে পারে আর্য সভ্যতার সময়কাল কত, বা বলে দিতে পারে বৈদিক সভ্যতার সময়কাল কত, দিয়ে বিভিন্ন রকম অপশন দিতে পারে, 4টে অপশন দিতে পারে। তোমরা অনেকেই জানো যে আমাদের 4টে করে অপশন থাকে। তো এখানে বলে দিই তোমাদের, দেখেন আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। মানে এটা কি, খ্রিস্টপূর্বাব্দ মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কালটা, ঠিক আছে। তার আগে পর্যন্ত আমরা খ্রিস্টপূর্বাব্দ বলবো, আর যীশু খ্রিস্টের জন্মের পর আমরা জানি খ্রিস্টাব্দ বলা হয়। তো দেখে নাও আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার সময়কাল মানে 1500 খ্রিস্টপূর্বাব্দ, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে সময়কালে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে, তখন থেকে আমাদের শুরু হয়ে যায় আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা কেন বলা একটু বলে দিই, দেখে নাও। কারণ বৈদিক মানে হচ্ছে বেদ, ঠিক আছে। বেদ মানে হচ্ছে, বেদ আমরা জানি সবাই, বেদের অপর নাম কি জানো? শ্রুতি। হ্যাঁ, শ্রুতি। কেন শ্রুতি বলা জানো বেদকে, কেউ বলতে পারবে? শুনে শুনে মুখস্থ করা, হ্যাঁ, শুনে মুখস্থ করা। একদম ঠিক। কারণ তখনকার দিনে গুরুর দুয়ারে কি করা হতো, গুরুর দ্বারে শিষ্যরা গুরুরা বলতো আর শিষ্যরা সেগুলো শুনে শুনে মুখস্থ করতো। তাই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। তাই বেদের যুগ বা বৈদিক যুগ, ঠিক আছে। এই আর্য সভ্যতার সময়কাল ছিল বেদের যুগ বা বৈদিক যুগ। দেখো বৈদিক সভ্যতার সময়কাল তাহলে কত হলো আমাদের, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই লিখে নেবে। মানে 600 খ্রিস্টের পরে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে, জানো তো কোন যুগ, এরপরে শুরু হয়ে যাবে আমাদের বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ঠিক আছে। কারণ এর পরবর্তী বৈদিক যুগ শেষ হওয়ার পরে আমাদের ধর্মের সম্মেলন হয়েছিল। সেইগুলো নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেই পিপিআইকিউগুলো করাবো তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে কি সময়কাল, আদি বৈদিক যুগটা কি দেখে নাও। বলছে বৈদিক যুগ, ঠিক আছে, শোনো, বলছে বৈদিক যুগ, বৈদিক যুগটাকে 2টি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে আদি বৈদিক যুগ আর একটা বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন এরকম দিয়েছিল যে আদি বৈদিক যুগের সময়কালটা কত। এইগুলো, এটা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, হ্যাঁ।
এইগুলো এসএসসি তে পড়েছিল, এসএসসি এটা এমটিএস এ পড়েছিল, এমটিএস। ঠিক আছে, এবার দেখো এটা এসএসসি এমটিএস এ পড়েছে বলে পরীক্ষাতে পড়েছিল বলে তাই নয় যে এটা আমাদের যে কেপি বা ডব্লিউবি পরীক্ষাতে পড়বে না। ঠিক আছে, যেহেতু এখন অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এখন অ্যাডভান্স একটু পড়াগুলো পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। তো দেখে নাও, আদি বৈদিক যুগের সময়কালটা কত? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, মানে বুঝতে পারছি 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল। এই 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালটা হচ্ছে আদি বৈদিক যুগ। এটার আরেকটা নাম আছে জানো তো? এটার নাম বলে দিচ্ছি। এই আদি বৈদিক যুগটাকে বলা হচ্ছে ঋক বৈদিক যুগ। ঋক লিখে নেবে সবাই খাতাতে। পরবর্তী বৈদিক যুগ যেটা, সেটা হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে হচ্ছে আমাদের সময়কালটা পর্যন্ত হচ্ছে আমাদের পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমাদের। সবাই খাতাতে লিখছো তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, খাতাতে অবশ্যই লিখবে সবাই। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে? আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? দেখো ভিন্ন মত দিয়েছে, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকরা না এই মধ্য এশিয়াটাকে তারা গ্রাহ্য করেছে। তাই আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? এই মধ্য এশিয়াতে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে পড়েছিল এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বজন গ্রাহ্য, এই লেখা আছে না, সর্বজন গ্রাহ্য, মানে সব থেকে বেশি এই মধ্য এশিয়াটাকেই সবাই ধরেছে। ঠিক আছে, সবাই মনে করেন। চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন কি আছে? ঋগ্বেদ। ঠিক আছে, ঋগ্বেদ কোন যুগে লেখা হয়? একটু আগে বলছিলাম না ঋক বৈদিক যুগ। তাহলে এই ঋক বৈদিক যুগটা কি আসলে? এই ঋগ্বেদ দেখে নাও, ঋগ্বেদ আমরা জানি, বেদ তো আমরা জানি। তো বেদকে কটি ভাগে ভাগ করা যায়, কেউ কি বলতে পারবে? আপনি বলুন, পারবো না। হ্যাঁ, বেদকে হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। কি কি জানো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে ঋক, সাম, যজু, অথর্ব। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন দিয়েছিল আমাদের কি প্রিভিয়াস ইয়ার্সে, যে ঋগ্বেদ কোন যুগে লেখা হয়? অ্যান্সারটা হচ্ছে কি, আমাদের রাইট অ্যান্সার হবে আদি বৈদিক যুগ। কেন আদি বৈদিক যুগ বলো দেখি, কেউ বলতে পারবে? ঋগ্বেদকে কোন যুগে লেখা হয়? ঋগ্বেদ কোন যুগে লেখা হয়? এটা অ্যান্সার হচ্ছে আদি বৈদিক যুগ। আদি বৈদিক যুগ কেন বলা হয় বলো? বৈদিক যুগের অপর নাম আদি বৈদিক যুগ। হ্যাঁ ঋক বৈদিক যুগের অপর নাম আদি বৈদিক যুগ, তাই জন্য স্যার। হ্যাঁ, কেন না, অ্যাকচুয়ালি সেই জন্য না। কেন নামটা কেন হয়েছে জানো? এই আদি বৈদিক যুগে হচ্ছে ঋগ্বেদটা লেখা হয়েছিল। হ্যাঁ, আদি বৈদিক যুগে আমাদের ঋগ্বেদ লেখা হয়েছিল, তাই ঋগ্বেদটাকেও ধরা হয় আদি বৈদিক যুগ। যেরকম আমরা বলেছিলাম, যেহেতু সিন্ধু নদীর তীরে, অর্থাৎ সিন্ধু সভ্যতার সব থেকে প্রথম আবিষ্কৃত স্থান ছিল হরপ্পা, তাই আমরা হরপ্পা সভ্যতাকে যেরকম আমরা সিন্ধু সভ্যতা ধরেছিলাম, ঠিক একই রকমই যেহেতু আদি বৈদিক যুগে ঋগ্বেদটা লেখা হয়েছিল, তাই ঋগ্বেদকে আমরা বলতে পারি আদি বৈদিক যুগ। ঠিক আছে, পরীক্ষাতে প্রশ্ন করেছিল যে ঋগ্বেদকে কোন যুগে লেখা হয়? ঋগ্বেদ আদি বৈদিক যুগ। ঠিক আছে, হরপ্পা সভ্যতার সময়কালীন যুগ, পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম অপশন, 4টে করে অপশন থাকবে, যেটা অ্যান্সার হবে সেটা। তাহলে আমাদের অ্যান্সারটা হবে আদি বৈদিক যুগ। চলো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে দেখে নাও। 7 নম্বর প্রশ্ন, আমাদের 7 নম্বর প্রশ্ন বলছে আর্যদের প্রধান দেবতা। আর্যদের প্রধান দেবতা খুব ইম্পর্টেন্ট, স্যার মানলাম এটা, কারণ এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে। দেখে নাও, আর্যদের প্রধান দেবতা কে ছিলেন? অপশানে দিতে পারে শিব, ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু। ঠিক আছে, বা তোমার পবন দেব। ইন্দ্র। অ্যান্সার হবে ইন্দ্র। ঠিক আছে, এটা ইন্দ্র দেবতা। ঠিক আছে, তিনি কিসের দেবতা ছিল ইন্দ্র জানো? বৃষ্টির দেবতা। স্যার বৃষ্টির। হ্যাঁ, বৃষ্টির দেবতা। বৃষ্টির। তাহলে আর্যদের প্রধান দেবতা ছিলেন কে? আমাদের ইন্দ্র। তিনি ছিলেন কিসের দেবতা? বৃষ্টি দেবতা। আমাদের এটাও খুব ইম্পর্টেন্ট, পিভিআরসিআরসি পড়েছিল, প্রত্যেকটা প্রশ্ন পিভিআরসিআরসি, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন আমাদের কি আছে? আর্যদের জলের দেবতা কে ছিল? দেখো কত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দিয়েছে। দেখো আর্যদের জলের দেবতা কে ছিলেন? তাহলে বৃষ্টির দেবতা, যদি প্রশ্নটা এরকম ঘুরিয়ে দিত যে আর্যদের বৃষ্টির দেবতা কে ছিলেন, তাহলে কিন্তু ইন্দ্র। এইগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। হ্যাঁ, কারণ পরীক্ষাতে এখন দিনের পর দিন যেভাবে প্রশ্ন হচ্ছে, অ্যাডভান্স প্রশ্ন এরকম ঘুরিয়ে দিতে পারে যে আর্যদের বৃষ্টির দেবতা কে ছিল। তাহলে দেখো খুঁটিয়ে যদি না পড়া যায় তাহলে কিন্তু পারা যাবে না। আর্যদের তাহলে বৃষ্টির দেবতা আমরা জেনে গেলাম কে? ইন্দ্র ছিল, আর প্রধান দেবতাও ইন্দ্র ছিল। ঠিক একই রকম আর্যদের জলের দেবতা, জলের দেবতা তাহলে কে ছিল? বরুণ। বরুণ। ঠিক আছে, জলের দেবতা ছিল বরুণ, বৃষ্টির দেবতা ইন্দ্র, জলের দেবতা বরুণ। এবার তাহলে একটা প্রশ্ন তোমাদেরকে করতে পারি, তাহলে আর্যদের আগুনের দেবতা কে ছিল? জানো কি কেউ আর্যদের আগুনের দেবতা কে ছিল? স্যার ব্রহ্মা হবে। না স্যার জানি না। হ্যাঁ, কি বলছো? স্যার ব্রহ্মা। রঘুনাথ। স্যার ব্রহ্মা। ব্রহ্মা, সরি, হ্যাঁ একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। ব্রহ্মা, তাই তো? না, আর্যদের আগুনের দেবতা ব্রহ্মা ছিল না। ঠিক আছে, ব্রহ্মাকে আমরা আগুনের দেবতা আমরা বলি। ঠিক আছে, আগুনের দেবতা, আর্যদের আগুনের দেবতা কে ছিল জানেন? বলে দিচ্ছি দেখে নাও, তা লিখে নাও এটা। আর্যদের আগুনের দেবতা ছিল অগ্নি। অগ্নি, অগ্নি দেবতা ছিল আর্যদের আগুনের দেবতা। ঠিক আছে, অগ্নি মানে আগুন আমরা জানি, তাহলে আগুনের দেবতা অগ্নি ছিল। দাদা সূর্য দেবতা মিত্র। মিত্র মানে বন্ধু আমরা জানি। ঠিক আছে, কিন্তু ওদের দেবতা ছিল মিত্র। চলো নেক্সট প্রশ্ন আমাদের 9 নম্বর প্রশ্ন। দেখো আর্যদের প্রধান ফসল কি ছিল? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষাতে হয়তো দেখা আছে, এবার পরীক্ষাতে দেখা আছে, এটা পড়ে যেতে পারে। দেখো আর্যদের প্রধান ফসল কি ছিল?
আমরা অপশন দিয়েছি কি এখানে গম, ধান, জব না ভুট্টা? কেউ বলতে পারবে? গম নাকি জব। ধান, জব না ভুট্টা? হ্যাঁ জব। হ্যাঁ একদম রাইট অ্যান্সার, জব। ঠিক। হ্যাঁ, দেখো জব আর্যদের হবে। প্রধান ফসল তাহলে কি ছিল? জব। চলো নেক্সট প্রশ্ন আমাদের, আর্যদের মুদ্রা কি ছিল? আর্যদের মুদ্রার নাম বা আর্যদের মুদ্রা কি ছিল? অ্যান্সার দেখে নাও, অ্যান্সারটা হচ্ছে মনা ও নিস্ক। মনা ও নিস্ক, ঠিক আছে। আর্যদের মুদ্রা তাহলে কি ছিল? মনা এবং নিস্ক। প্রশ্ন এরকমও ঘুরিয়ে দিতে পারে, এই মনা ও নিস্ক কোন ধাতুর মুদ্রা? তাম্র মুদ্রা, ব্রোঞ্জ মুদ্রা, পাথরের মুদ্রা নাকি স্বর্ণ মুদ্রা? অ্যান্সার হবে আমাদের স্বর্ণ মুদ্রা। এখানে দেখো স্বর্ণ মুদ্রা আমাদের হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছি। সবাই দিচ্ছ তো কথাতে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো বৈদিক যুগের কুলের প্রধান, কুল, পরীক্ষাতে এটাও অনেকবার পড়েছে। প্রত্যেকটা প্রশ্ন এখানে রিপিটেড প্রশ্ন বলেই তোমাদের কাছে নিয়ে এসেছি, ঠিক আছে, রিপিট হয়েছে অনেকবার প্রশ্নগুলো। আর এগুলো কিন্তু 2005 সাল থেকে এই আমাদের 24 সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার মধ্যে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বৈদিক যুগ থেকেই যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলোই কিন্তু তোমাদেরকে কিন্তু করাচ্ছি আমি, ঠিক আছে। তোমাদের দেখে নাও তাহলে পরবর্তী প্রশ্ন কি বলছে, বৈদিক যুগে কুলের প্রধান, কুল অপশন ছিল, কুলের প্রধান প্রশ্ন ছিল, কুলের প্রধানকে কি বলা হয়? কুলের প্রধান আমরা সহজেই বলে দিতে পারবো কুলোপা বা কুলপা অনেকে বলতে পারি। তা কুলের প্রধানকে কুলপা বলে, কারণ এই কুল কুল লেখা আছে একটু মিল পাচ্ছি আমরা। কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, বৈদিক যুগে পরিবারের প্রধান কে ছিল? পরিবারের প্রধান কর্তা দিতে পারে, অপশানে এরকম কর্তা দিতে পারে, গ্রাম প্রধান দিতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের অ্যান্সারটা হবে কুলোপা, পরিবার। কারণ কুল মানে হচ্ছে ভেবে নেবে পরিবার, ঠিক আছে, কুল মানেই পরিবার। তাহলে বৈদিক যুগে কুলের প্রধান বা পরিবারের প্রধানকে বলা হয় কুলোপা, ঠিক আছে। চলো এইগুলো কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো না বৈদিক যুগে আর্যরা ব্যবহার করতো, যেরকম আমরা একটু আগে তাদের বিভিন্ন দেবতা, যেরকম আমরা বললাম ইন্দ্র ছিল বৃষ্টির দেবতা, তাই তো। অগ্নি, অগ্নি কিসের দেবতা ছিল বলো তো? আগুনের দেবতা। হ্যাঁ আগুনের দেবতা। ঠিক তেমনই সূর্য দেবতা ছিল মিত্র। ঠিক একই রকমই বৈদিক যুগে বা আর্য যুগে আমাদের অনেক রকম শব্দ ব্যবহার করা হতো, ঠিক আছে। সেই শব্দগুলো আমাদের একটু জানতে হবে, কারণ এগুলো অনেকবার প্রিভিয়াস ইয়ার্সে পড়েছে প্রশ্নগুলো। আর ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু এই জায়গাটা, এই বৈদিক যুগের দেবতা এবং বৈদিক যুগের শব্দ। দেখে নাও তাহলে কি বলছে, আমাদের বৈদিক যুগের কুলের প্রধান বা পরিবারের প্রধানকে বলা হচ্ছে কুলোপা। ঠিক একই রকম ভাবে এই যে প্রশ্নটা দেওয়া আছে, শত দ্বার বিশিষ্ট নৌকা কাকে বলা হয়? দেখে নাও এই শত অনিত্রকে, অনিত্র, শত, শত মানে আমরা জানি 100 বা শত, আর অনিত্র, অনিত্র মানে হচ্ছে দাঁড় বিশিষ্ট নৌকা, ঠিক আছে। তাহলে শত দাঁড় বিশিষ্ট নৌকা বলা হয় এই শত অনিত্রকে, ঠিক আছে। এবং ব্রাহ্মণকে, ব্রাহ্মণকে কি বলা হতো? প্রশ্ন এরকম দিতে পারে যে বৈদিক যুগে বা আর্য যুগে ব্রাহ্মণকে কি বলা হয়? ব্রাহ্মণকে কি বলা হয়? অ্যান্সার হবে আমাদের দ্বিজ, দয়বরাশী বর্গীজ দ্বিজ। কেউ বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। চলো আমাদের নেক্সট পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। দেখো আর্যরা গুপ্তচরকে কি বলতো? একটু আগে বলছিলাম যে আর্যরা ব্রাহ্মণকে কি বলতো? দ্বিজ বলতো। বা প্রশ্ন এরকম ঘুরে দিতে পারে যে আর্যদের সময়কালে দ্বিজ শব্দটি কোন শব্দটাকে বোঝানো হয়েছে? সেটা হবে আমাদের ব্রাহ্মণকে বোঝানো হয়েছে, ঠিক আছে। ঠিক একই রকম আর্যরা গুপ্তচরকে কি বলা হতো? আর্যরা গুপ্তচরদের কি বলতো? আর্যরা গুপ্তচরদের বলতো স্পা, ঠিক আছে। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। দেখো বেদের অপর নাম কি? একটু আগে বলছিলাম তোমাদের মধ্যে অনেকেই বলছিল বেদের অপর নাম শ্রুতি, ঠিক আছে। এটা ওই প্রশ্নটা সহজ প্রশ্ন, কারণ আমরা বাচ্চাবেলা থেকে এই প্রশ্নটা পড়ে আসছি। বেদের অপর নাম কি? শ্রুতি। আমরা হিস্ট্রিতে পড়েছি বাচ্চাবেলায়, নিচু ক্লাসে পড়েছিলাম যে বেদের অপর নাম কি? শ্রুতি। শ্রুতি, শ্রুতি কেন বলা হয়? কারণ শুনে শুনে মুখস্থ করা হতো বলে, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, বিদ, এই বেদ শব্দটা এসে না, বিদ শব্দ থেকে, বিদ, বেদ শব্দটা এসছে কোন শব্দ থেকে জানো? বিদ শব্দ থেকে। আমাদের পরবর্তী প্রশ্ন, তাহলে বিদ মানে জ্ঞান, লিখে রাখো খাতাতে। দেখো প্রতিটি বেদকে কটি অংশে ভাগ করা হয়? এখানে অংশ কথাটা লেখা আছে, ঠিক আছে। অনেক সময় কি হয় প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে বেদকে কটি ভাগে ভাগ করা যায়? বেদকে কটি ভাগে ভাগ করা যায়? প্রশ্নটা এরকম দিতে পারে বেদকে কটি ভাগে ভাগ করা যায়? কেউ কি বলতে পারে বেদকে কটি ভাগে ভাগ করা যায়? একটু আগেই বলে দিয়েছি কিন্তু। চারটি। কি 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 বলো তো? ঋক, সাম, যজু, হ্যাঁ ঋক, সাম, যজু, যজু অথর্ব, ঠিক। তাহলে ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছিল, এটা আমাদের এমটিএস, এসএসসি এমটিএস, এটাও এমটিএস এ পড়েছিল এই প্রশ্নটা। দেখে নাও এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। বলছে প্রতিটি বেদকে কটি অংশে ভাগ করা যায়? এই ছোট শব্দ কিন্তু প্রশ্নটা কিন্তু পুরো চেঞ্জ করে দিয়েছে ছোট শব্দটাকে। বলছে প্রতিটি বেদকে কটি অংশে ভাগ করা যায় জানো? হ্যাঁ প্রতিটি বেদকে কটি অংশে ভাগ করা যায়? 4টি অংশে, ঠিক, একদম ঠিক, 4টি অংশ। 4টি অংশ কি কি জানো? ব্রাহ্মণ, সংহিতা, অরণ্যক, উপনিষদ।
হ্যাঁ একদম ঠিক। তাহলে আমাদের এই যে প্রতিটা বেদকে কটি অংশে ভাগ করা যায়? 4টি অংশে ভাগ করা যায়, ঠিক আছে। অপশন এরকম ভাবে দিয়ে দেবে 6টি, 5টি, 4টি এবং 3টি। যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই জানো যে আমাদের রাজ্যের পরীক্ষাগুলো ওএমআর শিটে হয়ে থাকে, আর সেন্ট্রাল পরীক্ষাগুলো আমাদের সিবিটি এক্সাম হয়ে থাকে, কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। তো সেখানে তো আমাদের এরকম টিক চিহ্ন মারার থাকে, ওএমআর গোল করতে লাগে না, ঠিক আছে। তো রাজ্যের পরীক্ষাগুলোতে ওএমআর দিয়ে দেবে, সেখানে গোল করতে হবে, ভরাট করতে হবে কালীগুলো নিয়ে। তো এরকম 4টি অপশন দিয়ে দেবে, অপশন 6টি, 5টি, 4টি, 3টি, আমাদের অ্যান্সার হবে 4টি, ঠিক আছে। কি কি তাহলে আরেকবার বলো কেউ, 4টি কি কি বলো? বেদকে কটি অংশে ভাগ করা যায়? 4টি তো বলে দিল একজন। কি কি বললো শুনেছো কেউ? জোরে বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ দেখো, বেদকে কটি অংশে ভাগ করা যায়? 4টি অংশে ভাগ করা যায়, ঠিক আছে। 4টি অংশ কি কি? আমাদের সংহিতা, ঠিক আছে, প্রথম দেখো সংহিতা, 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 ঠিক আছে। 2 নম্বর দেখো ব্রাহ্মণ, সংহিতা, ব্রাহ্মণ, ঠিক আছে। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, আরণ্যক এবং উপনিষদ, এবং উপনিষদ, উপনিষদ। হ্যাঁ উপনিষদ। চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। দেখো, পৃথিবীর প্রাচীন, পৃথিবীর প্রাচীন, পৃথিবীর প্রাচীন এবং বৃহত্তম বেদ কোনটি? পৃথিবীর প্রাচীন এবং বৃহত্তম বেদ কোনটি? অ্যান্সার আমাদের কি বলছে? যজুর্বেদ। অ্যান্সার কি বলা হচ্ছে? যজুর্বেদ, ঠিক আছে। তাহলে পৃথিবীর প্রাচীন এবং বৃহত্তম বেদ কোনটি? আমাদের যজুর্বেদ। কিন্তু এখানে আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, যে পরবর্তী প্রশ্নটা আমাদের দেখো, একটু দেখলে বুঝতে পারবে। দেখো এখানে বলছে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য, এখানে কিন্তু সাহিত্য না দিয়ে বেদও দিতে পারতো। পৃথিবীর প্রাচীনতম বেদ যদি বলতো তাহলে কিন্তু ঋগ্বেদ আমরা জানি, কারণ ঋগ্বেদকেই বলা হয় আদি বৈদিক যুগ। কিন্তু এখানে প্রশ্নটা দেখো একটু অন্যরকম আছে, বলছে পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম বেদ। অ্যাকচুয়ালি প্রাচীন বলা হচ্ছে কেন? কারণ এই যজুর্বেদটা না আদি বৈদিক যুগে লেখা হয়েছিল, এই যজুর্বেদটাও আদি বৈদিক যুগে লেখা হয়েছিল, ঠিক আছে। আদি বৈদিক যুগ, এই যজুর্বেদটা আদি বৈদিক যুগে লেখা হয়, তাই সেটা ওই জন্য প্রাচীন। কিন্তু বৃহত্তম বেদ, এই বৃহত্তম কথাটা নিচে আন্ডারলাইন করে দিলাম। দেখো এই বৃহত্তম, তাহলে পৃথিবীর বৃহত্তম বেদ কোনটি? যজুর্বেদ। পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম বেদ কোনটি? যজুর্বেদ, ঠিক আছে। আর এই যজুর্বেদটা আমরা জানি ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4টি বেদ আছে, বেদের ভাগ। আর এই যজুর্বেদটা কি নিয়ে বলা হয় জানো? এই যজুর্বেদটা টোটালটা কি নিয়ে লেখা হয়? কেউ কি বলতে পারবে? যজুর্বেদটা কি নিয়ে লেখা হয়েছিল? যাগযজ্ঞ। হ্যাঁ একদম ঠিক, যজুর্বেদটা যাগযজ্ঞ নিয়ে লেখা হয়েছিল। এই বেদটা সম্পূর্ণ যাগযজ্ঞ, ঠিক আছে, যাগযজ্ঞ, ঠিক আছে। চলো আমাদের নেক্সট পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন তার কি আছে? পৃথিবীর প্রাচীনতম সাহিত্য, এটা পরীক্ষাতে পড়েছিল প্রশ্নটা। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কোনটি? পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ, ঋগ্বেদ, ঠিক আছে। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কি? ঋগ্বেদ। সবাই খাতাতে লিখবে কিন্তু অবশ্যই, যে শুধুমাত্র ক্লাস করবে এরকম তা না, কারণ এই প্রশ্নগুলো প্রিভিয়াস অনেকবার করেছে, তোমরা অবশ্যই খাতাতে কিন্তু নোট করবে। দেখা যাচ্ছে এই কয়েকটা প্রশ্ন যেগুলো করাচ্ছে আমি বৈদিক যুগ থেকে, দেখা যাচ্ছে সামনের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পড়তেই পারে, ঠিক আছে। দেখো জিকেতে কেউ কোনোদিন বলতে পারে না যে প্রশ্ন পড়বেই, ঠিক আছে। কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ার্সে অনেকবার রিপিট হয়েছে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি তোমাদের বৈদিক যুগ থেকে প্রশ্ন পড়ে, আমি 100%-এর মধ্যে 99% বলে দেবো, তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তুই পড়বে, এর মধ্যে থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে। তাই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতাতে লিখবে, কেউ হেলা করবে না প্রশ্নগুলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হিস্ট্রি থেকে এমনি মোটামুটি জিকেতে কত মার্কসের কোশ্চেন আছে? হ্যাঁ হিস্ট্রি থেকে দেখো বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে, এতদিন হিস্ট্রি থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু হিস্ট্রি থেকে আসতো এতদিন, ঠিক আছে। এখন প্রশ্নের আপডেট হয়েছে, অনেক প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। হিস্ট্রি থেকে মনে করো মোটামুটি 6টা 7টা 8টা ধরে রাখো প্রশ্ন আসতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ সায়েন্সে সেরকম তোমাদের মনে করো সায়েন্স থেকে এরকম 6টা 7টা আসতে পারে, ঠিক আছে। হিস্ট্রি থেকে কিন্তু ম্যাক্সিমামটা বেশি আসে, জিওগ্রাফি থেকে আবার কম আসে, জিওগ্রাফি স্ট্যাটিক কোশ্চেন থেকে আবার কিছু কিছু প্রশ্ন আসে, হ্যাঁ সেখান থেকে মনে করো জিওগ্রাফি থেকে 2টো কি 3টে প্রশ্ন আসতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো তাহলে কি পৃথিবীর প্রাচীন সাহিত্য আমরা কি বললাম? ঋগ্বেদ, ঠিক আছে। তাহলে পৃথিবীর প্রাচীন সাহিত্য কি? ঋগ্বেদ। কিন্তু এখানে আগে প্রশ্নটা ছিল পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম বেদ। প্রাচীন বেদ বললে কিন্তু আমাদের যজুর্বেদ হবে না, কিন্তু আমাদের ঋগ্বেদই হবে, ঠিক আছে। বৃহত্তম বেদ বললে প্রাচীন ও বৃহত্তম, কারণ বৃহত্তম বেদ বলছে মানে কি এই আদি বৈদিক যুগে লেখা হয়েছিল, তাই আমরা এটাকে প্রাচীন বলেছিলাম, কিন্তু বৃহত্তম মানে যজুর্বেদ, ঠিক আছে। আর পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ, বা সাহিত্য না দিয়ে আমাদের বেদ বলতে পারে, পৃথিবীর প্রাচীনতম বেদ। এখানে লিখে নাও সাহিত্য অবলিক দিয়ে অথবা চিহ্ন দিয়ে লিখে নাও যে বেদ, সাহিত্য বা বেদ। পৃথিবীর প্রাচীনতম বেদ হচ্ছে আমাদের ঋগ্বেদ। এই দেখে নাও এবার পরের প্রশ্ন, এই ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে জানো? ঋগ্বেদে হচ্ছে 1028টি শ্লোক আছে, এটাও লিখে নেবে খাতাতে। ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে? ঋগ্বেদে আমাদের 1028টি শ্লোক আছে, ঠিক আছে। আর একটু বলে দিই তোমাদের, ঋগ্বেদটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে, ঋগ্বেদ থেকে আরো অনেক রকম প্রশ্ন আছে, ঠিক আছে। লিখে নাও খাতাতে অবশ্যই। দেখো ঋগ্বেদটা 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের সময় কিন্তু ঋগ্বেদটা লেখা হয়েছিল, ঠিক আছে। আমরা জানি আদি বৈদিক যুগ বা
আর্য সভ্যতা 1500 থেকে শুরু হয়, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে। কিন্তু এই ঋগ্বেদটা না, এই ঋগ্বেদের সময়কাল, ঋগ্বেদটা কখন লেখা হয়েছিল, কেন এটাকে আমরা আদি বৈদিক যুগ বলবো আর প্রাচীন বেদ বা কেন বলবো? কারণ এই ঋগ্বেদটা লেখা হয়েছিল 1400 খ্রিস্টপূর্বাব্দ থেকে, 1400, ঠিক আছে, লিখে নাও এটা, ঋগ্বেদের সময়কাল 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে, 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1000 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। তাহলে ঋগ্বেদের সময়কালটা কত? 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এবার এখান থেকে তোমার একটা প্রশ্ন আসতেই পারে, বা এখান থেকে আরো একটা প্রশ্ন, আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের, যেটা পরীক্ষাতে আরো একটা প্রশ্ন পড়েছিল, যে ঋগ্বেদটা কোন নদীর তীরে লেখা হয়। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, ঠিক আছে। দেখো ঋগ্বেদটা কোন নদীর তীরে লেখা হয়, কেউ কি বলতে পারবে? হ্যাঁ, সরস্বতী নদী তীরে, একদম ঠিক, রাইট অ্যান্সার। দেখো সরস্বতী নদী তীরে। তাহলে ঋগ্বেদটা কোথায় লেখা হয়? সরস্বতী নদীর তীরে। তাহলে পৃথিবীর প্রাচীনতম বেদ বা প্রাচীনতম সাহিত্য হচ্ছে আমাদের ঋগ্বেদ, যার সময়কাল হচ্ছে 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এবং এই ঋগ্বেদের শ্লোক আছে কতগুলো? 1028টি শ্লোক আছে। ঋগ্বেদটা কোন নদী তীরে লেখা হয়? আমাদের সরস্বতী নদীর তীরে, ঠিক আছে। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, চলো নেক্সট আমাদের পরের প্রশ্ন। দেখো 17 নম্বর প্রশ্ন বলছে, ঋগ্বেদে ওম শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, কতবার ব্যবহৃত হয়েছে? আমরা তো জানতে পারলাম ওম শব্দটি, এটা কতবার ব্যবহৃত হয়েছে। প্রশ্ন দুরকম আসতে পারে, যে ঋগ্বেদে সবচেয়ে বেশি কোন শব্দটি ব্যবহার হয়েছে, ঋগ্বেদে সবচেয়ে বেশি কোন শব্দটি ব্যবহার হয়েছে। প্রশ্ন লেখো, তোমরা খাতাতে লেখো, এখানে আমি একটা প্রশ্ন লিখেছি, এখান থেকে আরো একটা প্রশ্ন এসেছিল যেটা পরীক্ষাতে, সেই প্রশ্নটা তোমাদেরকে বলছি, একটু ঘুরিয়ে যদি দেয় যে ঋগ্বেদে সবচেয়ে বেশি কোন শব্দটি ব্যবহার হয়েছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে এই ওম শব্দটি, ওম শব্দটি, ঠিক আছে। এবং ঋগ্বেদে এই যে ওম শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হতো আমরা জানতে পারলাম, এটা কতবার ব্যবহার হয়েছে। এটাও কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের প্রশ্নটা পড়েছিল, এটাও কিন্তু আমাদের এসএসসিতে পড়েছে, এসএসসিতে। আর এটা কিন্তু আমাদের পড়েছিল ডব্লিউবিপি লেডি কনস্টেবলে, ঠিক আছে, ডব্লিউবিপি লেডি কনস্টেবলে পড়েছিল যে ঋগ্বেদে সবচেয়ে বেশি কোন শব্দটি ব্যবহার হয়েছে। অপশন দিয়ে দিল ওম, ওম, ওম দিয়ে দিল, শিব দিয়ে দিল, গণপতি নম দিয়ে দিল, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে, আমরা কি জানতে পারলাম? ওম। বুঝতে পারছো সবাই? সবাই রেসপন্স করো। হ্যাঁ, দেখো তাহলে ঋগ্বেদে ওম শব্দটি ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি, আমরা বুঝতে পারলাম। এটা কতবার ব্যবহার হয়েছে? এই 1028 বার, 1028 বার, ঠিক আছে, 1028 বার এটি ব্যবহার হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঋগ্বেদে ওম শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার হয় 1028 বার। কিন্তু দেখো একটু আগে আমরা জানতে পারলাম না, এই যে আমাদের প্রাচীন সভ্যতা ঋগ্বেদ ছিল, ঋগ্বেদের শ্লোক আছে 1028টি, ঋগ্বেদের শ্লোক আছে কতগুলো? 1028টি শ্লোক আছে। তাহলে এই 1028টি শ্লোক আছে, কিন্তু এই যে ওম শব্দটা না 1028 বার শ্লোক আর মন্ত্রে এই 1028 বারই লেখা হয়েছে, ওম দিয়ে তারপর মন্ত্রগুলো শুরু করা হয়েছে, ঠিক আছে। শ্লোক মানে অ্যাকচুয়ালি মন্ত্র আমাদের, ঠিক আছে, বিভিন্ন রকম মন্ত্রে শ্লোক বলা হচ্ছে। এই যে 1028 বার লেখা হয়েছিল, এইগুলো কিন্তু আমাদের 1028 বার ওম কথাটাই কিন্তু ব্যবহার করেই সেই মন্ত্রগুলো লেখা হয়েছিল, ঠিক আছে। তাহলে ঋগ্বেদে কতগুলো আমাদের ওম কতবার লেখা হয়েছিল? 1028 বার। চলো নেক্সট প্রশ্ন আমাদের, ভারতীয় জাদুবিদ্যার কোন বেদের অংশ? ভারতীয় জাদুবিদ্যা কোন বেদের অংশ? খুব ইম্পর্টেন্ট। দেখো স্টার মেরে রেখে দিয়েছি, এখানেও আমি লিখে দিলাম ভিভি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো কেউ কি অ্যান্সারটা বলতে পারবে? প্রশ্নটার অ্যান্সার কি হবে বলো? হ্যাঁ, কি বলছো ভালো করে বলো, শুনতে পাচ্ছি না। বলছো যজুর্বেদ, তাই তো? আর কেউ? আর কেউ কি বলতে পারবে? সামবেদ। তুমি বলছো সামবেদ, তাই তো? আর দেখে নাও, বলে দিচ্ছি, দেখেন ভারতীয় জাদুবিদ্যা, এখানে ভারতীয় জাদুবিদ্যা বলছে কারণ আমরা জানি তো ভারতবর্ষে প্রথম আমাদের জাদু খেলা প্রথম শুরু হয়েছিল কিন্তু ভারতবর্ষে, ঠিক আছে। এই ভারতীয় জাদুবিদ্যা কোন বেদের অংশ? অ্যান্সার তোমরা অনেকে বলছো সামবেদ, কেউ বলছো যজুর্বেদ, কিন্তু অ্যান্সার আমাদের সামবেদ, যজুর্বেদ বা কিংবা ঋগ্বেদ হবে না, আমাদের অ্যান্সার হবে অথর্ববেদ। অথর্ববেদ খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার রিপিট হয়েছে প্রশ্নটা, ডবল স্টার। দেখো ভারতীয় জাদুবিদ্যা কোন বেদের অংশ? তাহলে অথর্ববেদ। এরকম খুঁটিয়ে কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে। ভালো করে না পড়লে বা ভালো করে প্রশ্নগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু বলতে পারবে না। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, যজুর্বেদ বা সামবেদ বা ঋগ্বেদ কি নিয়ে হয়েছিল, তোমাদের প্রশ্ন করতেই পারো যে দাদা ঋগ্বেদটা তাহলে কি নিয়ে বলা হয়েছে, বা সামবেদটা কি নিয়ে বলা হয়েছে, ঠিক আছে, বা যজুর্বেদটা কি নিয়ে বলা হয়েছে বলো। একটু আগে আমি বলে দিয়েছিলাম, যজুর্বেদের কথা বলে দিয়েছিলাম, যজুর্বেদে কি নিয়ে লেখা হয়, যজুর্বেদটা টোটালটা একটু আগে বলে দিয়েছিলাম, বলো। হ্যাঁ, যজ্ঞ নিয়ে, একদম ঠিক। তাহলে অথর্ববেদ পেলাম কি? জাদুবিদ্যা। যজুর্বেদটা তাহলে কি পেলাম? যজুর্বেদ, বলো যজুর্বেদটা কি? যজ্ঞ। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, যাগ যজ্ঞ। তাহলে যজ্ঞ নিয়ে আমাদের যজুর্বেদটা লেখা। তাহলে সামবেদটা কি নিয়ে লেখা? সামবেদটা কি নিয়ে লেখা বলো তো? আয়ুর্বেদ। তুমি বলছো আয়ুর্বেদ নিয়ে লেখা, তাই তো? সামবেদটা আয়ুর্বেদ নিয়ে বলছো। আর কেউ কি বলতে পারবে? সঙ্গীত। হ্যাঁ, অ্যান্সার সঙ্গীত। এটা লিখে না, পরীক্ষাতে এটাও করেছিল যে ভারতের সঙ্গীত কোন বেদের অংশ, ভারতীয় সঙ্গীত
কোন বেদের অংশ? অ্যান্সার হবে সামবেদ। সামবেদ মানে সঙ্গীত, মনে রাখবে এটা, সামবেদ মানে সঙ্গীত। এটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে পড়েছিল, সামবেদ মানে সঙ্গীত। দেখুন নেক্সট পয়েন্ট প্রশ্ন নাই, আমি প্রশ্ন করেছি এখানে যে গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র কোন বেদের মন্ত্র? গায়ত্রী মন্ত্র কোন বেদের মন্ত্র? বলো, কেউ কি বলতে পারবে গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্র, হ্যাঁ অ্যান্সার ঠিক, ঋগ্বেদ। গুড, দেখো ঋগ্বেদ লিখে নাও খাতাতে। তাহলে এই যে গায়ত্রী মন্ত্র বললাম না, গায়ত্রী মন্ত্র, এই ঋগ্বেদটা সম্পূর্ণ না মন্ত্র নিয়ে, বিভিন্ন রকম মন্ত্র, যাগযজ্ঞর বিভিন্ন রকম মন্ত্র বা বিভিন্ন রকম আনুষ্ঠানিক মন্ত্র নিয়ে এই ঋগ্বেদটা লেখা হয়েছিল, যার শ্লোক ছিল কতগুলো? 1028টি। ঠিক আছে, ঋগ্বেদের শ্লোক কতগুলো ছিল? 1028টি। আর এই গায়ত্রী মন্ত্র নিয়ে আমাদের ঋগ্বেদটা লেখা হয়। ক্লিয়ার? নম্বর প্রশ্ন দেখো, বেদের কোন ভাগটি বেদান্ত নামে পরিচিত? হ্যাঁ বলো। স্যার আমি একটা প্রশ্ন বলছি, যে বৈদিক যুগে একটা নদী ছিল না, চেনাব নদী? কি নদী? চেনাব নদী। হ্যাঁ চেনাব নদী। বলো। চেনাব নদী কি নামে পরিচিত? হ্যাঁ চেনাব নদী বর্তমানে এখন না, চেনাব নদী আশিকিনি, আগে ছিল আশিকিনি নামে পরিচিত, এখন বর্তমানে চেনাব হয়েছে। ঠিক আছে, হুম। চন্দ্রভাগা তো স্যার চেনা, হ্যাঁ চন্দ্রভাগা। হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন কেউ কি করছো? তাহলে জোরে বলো, প্রশ্নটা একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। বলছি স্যার চন্দ্রভাগাও তো চেনাব নামে পরিচিত। হ্যাঁ চন্দ্রভাগা চেনাব বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকচুয়ালি এই যে চেনাব নদীর আগের নামটা ছিল না আশিকানি নদী। যেরকম এই যে আমরা বললাম না রাবি নদী বা ইরাবতী নদী, আমরা বলেছিলাম সিন্ধু সভ্যতার সময়কালে, আমি তখন ক্লাসের সময় হয়তো বলেছিলাম যে রাবি নদী বা ইরাবতী নদী যেটা, এর আগের নাম কি ছিল? এর আগের নাম ছিল পুরুষানী নদী। ঠিক আছে, আরো একটুখানি বলে দিই তোমাদের, এই যে সরস্বতী নদী বলছি না, এই সরস্বতী নদী, এই চেনাব নদী, পুরুষানী নদী, ঠিক আছে, এরকম 7টা নদী নিয়ে আমাদের সপ্ত সিন্ধু গড়ে উঠেছিল। সপ্ত সিন্ধু লিখে নাও, এই প্রশ্নটা খুব ভালো ভালো প্রশ্ন। সপ্ত সিন্ধু, 7টা নদী কি কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে দেখে নাও। সপ্ত সিন্ধু, এই সপ্ত মানে আমরা জানি 7। ঠিক আছে, সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদীর সঙ্গে আরো 7টা নদীর পারে কিন্তু আমাদের বিভিন্ন রকম সভ্যতা গড়ে উঠেছিল, তাই এটাকে টোটালটাকে বলছে সপ্ত সিন্ধু। ঠিক আছে, সপ্ত সিন্ধু কি কি? 7টা নদী কিন্তু এখানে যুক্ত ছিল সিন্ধু নদীর সঙ্গে। সপ্ত সিন্ধু 7টা নদী, কেউ কি জানো 7টা নদী কি কি? কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না, তাই তো? সিন্ধু, হ্যাঁ তাহলে বলো। সিন্ধু, বিতস্তা, শতদ্রু, হ্যাঁ এগুলো হবে। একদম একদম এইগুলো। তাহলে 7টা নদী কি কি? দাক্ষিণী, হ্যাঁ আর পুরুষনী। হ্যাঁ পুরুষানী। হ্যাঁ। সিন্ধু বিপাশা, হ্যাঁ কেউ কি বলছো? সিন্ধু বিপাশা, হ্যাঁ বিপাশা। বিতস্তা, অশ্বিনী। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক। দেখে নাও তাহলে এবারে আমাদের এখন অনেক নাম চেঞ্জ হয়েছে অনেক নদীর। ঠিক আছে, যেরকম বলে দিচ্ছি তোমাদের, দেখে নাও। সিন্ধু নদী, আমরা সিন্ধু নদী এখনো জানি। সরস্বতী নদী আছে, এই যে সরস্বতী নদী না, এখন কিন্তু বুঝে গেছে, চর পড়ে গেছে সরস্বতী নদীতে অনেক। ঠিক আছে, আর শতদ্রু নদী আমরা শুনেছি, শতদ্রু নদীর কথা, যেটার আগের নাম ছিল শতদ্রি, কিন্তু এখন বর্তমান নাম হয়েছে শতদ্রু। ঠিক আছে, এরকম আরো নাম আছে। পুরুষানী নদী, পুরুষানী নদী আগে নাম ছিল পুরুষানী, কিন্তু বর্তমানে নাম হয়েছে রাবি বা ইরাবতী নদী। ঠিক আছে, এছাড়া আমাদের আছে আশিকানী নদী, একটু আগে আমাদের প্রশ্ন করেছিল একজন যে আশিকানী নদী, যেটা হচ্ছে চেনাব নদীর আরেকটা নাম, এখন চেনাব, আগে নাম ছিল আশিকানী। এবার বিপাশা নদী, বিপাশ থেকে বিপাশা নদী এসছে। ঠিক আছে, এরকম অনেক নদীর নাম চেঞ্জ হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম নাম চেঞ্জ হয়েছে, বুঝলে? যেরকম বিতস্তা আছে, বিপাশা আছে। ঠিক আছে, তাহলে সপ্ত সিন্ধু বলে দিলাম। সপ্ত সিন্ধু 7টা নদী নিয়ে আমাদের সপ্ত সিন্ধু গড়ে উঠেছিল, আর এর পাড়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, মানে আমাদের সিন্ধু সভ্যতা বলতে পারো, সিন্ধু সভ্যতা সমসাময়িক যে সভ্যতাগুলো, হরপ্পা, মহেঞ্জোদারো, ঠিক আছে, এই সভ্যতাগুলো কিন্তু গড়ে উঠেছিল। চানুগারু, এইগুলো সব সপ্ত সিন্ধুর পাড়েই গড়ে উঠেছিল বিভিন্ন জায়গাতে। চলো আমাদের 20 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে? বেদের কোন ভাগটি বেদান্ত নামে পরিচিত? কেউ কি বলতে পারবে বেদান্ত কোন নামটি বেদান্ত নামে পরিচিত? বেদের কোন ভাগটি? একটু আগে আমরা পড়েছি বেদের ভাগ 4টি ভাগ আছে। একটা কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্য এবং উপনিষদ। তাহলে এখানে প্রশ্ন করেছে আমাদের বেদের কোন ভাগটি বেদান্ত নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিপিট, এই প্রশ্নটা রিপিট হয়েছে অনেকবার। বেদান্ত কোন, বেদের কোন ভাগটিকে বেদান্ত বলা হয়, এরকম প্রশ্ন করেছে। বেদের কোন ভাগটি বেদান্ত নামে পরিচিত? বলো, কেউ কি বলতে পারবে? উপনিষদ। হ্যাঁ বলো, অবশ্যই বলো। উপনিষদ, উপনিষদ আর কি সবার শেষ, উপনিষদটা সবার শেষ। ঠিক আছে, শেষ ভাগ। আর বেদান্ত মানে আমরা জানি কি, বেদ যুক্ত অন্ত, অন্ত কথা হচ্ছে শেষ। তাহলে বেদান্ত মানে হচ্ছে উপনিষদ, সবসময়ের জন্য উপনিষদই হবে। ঠিক আছে, তাহলে বেদান্ত, বেদের কোন ভাগটিকে বেদান্ত বলা আছে? উপনিষদকে। ঠিক আছে, চলো এবার এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে করতে পারি যে আমাদের উপনিষদ, কতগুলো উপনিষদ আছে ভারতবর্ষে, বলতে পারো কেউ? আমাদের ভারতবর্ষে কতগুলো উপনিষদ আছে? 200। দেখে নাও, এই বেদের যে উপনিষদ আমরা জানছি একটা ভাগ, এই উপনিষদ টোটাল 200টি আবিষ্কার করা সম্ভব হয়েছে। ঠিক আছে, 200টি পাওয়া গেছে বা আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, এই 200টির মধ্যে না করা হয়েছে এখনো পর্যন্ত। ঠিক আছে, সারা পৃথিবী জুড়ে। কিন্তু ভারতবর্ষে, ভারতে পাওয়া গেছে, ভারতে মানে আমাদের দেশে পাওয়া গেছে 108টি। পরীক্ষাতে এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, যে প্রশ্ন এরকম দিতে পারে যে ভারতবর্ষে
কতগুলো উপনিষদ পাওয়া গেছে? 200টি কিন্তু তোমার দেবে না, এই প্রশ্নটা করবে না। প্রশ্ন যদি করে এইটা করতে পারে যে ভারতে কতগুলো উপনিষদ পাওয়া গেছে বা ভারতে কতগুলো উপনিষদ আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে 108টি। ঠিক আছে, অ্যান্সার হবে 108টি। চলো নেক্সট প্রশ্ন আমাদের 21 নম্বর প্রশ্ন। আজকে তোমাদের যে প্রশ্নগুলো কিন্তু করাচ্ছি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবাই অবশ্যই খাতাতে লিখে নিও, এত কষ্ট করে কিন্তু কেটে কেটে প্রশ্নগুলো কিন্তু অনেক জায়গা থেকে কালেক্ট করা। ঠিক আছে, কারণ এরকম ভাবে বিরাট তোমার মনে করো বৈদিক যুগ বা মনে করো সিন্ধু সভ্যতা, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রিভিয়াস এর প্রশ্ন হয় না। ঠিক আছে, কারণ বিভিন্ন এরকম ভাবে পাওয়া যায় না। আমরা এই যে 2005 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে পুলিশের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখান থেকে শুধুমাত্র এই যে বৈদিক যুগ থেকে যা প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু করাচ্ছি। এছাড়াও এসএসসি যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকেও কিন্তু সেই প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো কিন্তু করাচ্ছি। ঠিক আছে, এসএসসি পরীক্ষা মানে আমরা জানি অ্যাডভান্স লেভেলের পরীক্ষা, সেন্ট্রালের পরীক্ষা। ঠিক আছে, এখন ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো কিন্তু সেন্ট্রাল পরীক্ষা থেকেই আসছে, প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, ওরকম প্যাটার্নই প্রশ্ন করছে, তাই একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন নেওয়া আছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু প্রশ্ন রিপিট হয়েছে, ভালো করে তোমরা যদি এগুলো করো তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে একটা অবশ্যই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদে আছে? দেখো অ্যান্সার হচ্ছে মুন্ডক উপনিষদ। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে আমাদের সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদে রয়েছে? মুন্ডক উপনিষদ। এবার তোমাদের কর উপনিষদ আছে, মুন্ডক উপনিষদ আছে, মান্ডুক্য উপনিষদ আছে, ঠিক আছে, কৌটিল্য উপনিষদ আছে। তাহলে এরকম আমাদের অনেক উপনিষদ আছে যেগুলো আমাদের একটু পড়তে হবে। তাহলে এই যে আমাদের ভারতবর্ষে যে 108টি উপনিষদ আছে, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে 108টি উপনিষদ আছে, এই 108টি উপনিষদের মধ্যে একটা উপনিষদ আছে মুন্ডক উপনিষদ। আর এই সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদে রয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে। দেখো সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদে রয়েছে? আমাদের মুন্ডক উপনিষদ। ঠিক আছে, চলো আমাদের নেক্সট পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এবার এখানে একটা প্রশ্ন আমি বলে দিলাম একটু আগে তোমাদের, 200টি সর্বমোট উপনিষদ পাওয়া গেছে কতগুলো? সর্বমোট উপনিষদ পাওয়া গেছে 200টি উপনিষদ। আর ভারতে আছে কতগুলো? 108টি। ঠিক আছে, একটু আগে বলে দিলাম। এবার দেখো এই প্রশ্নটা রিপিট হয়েছে অনেকবার। বলছে ন্যায় দর্শন কার লেখা? ন্যায় দর্শন কার লেখা? দর্শন কতগুলো আছে কেউ কি জানো? দর্শন কতগুলো আছে? আমাদের আদি বৈদিক যুগে দর্শন মানে যেটাকে আমরা ফিলোসফি বলি, দর্শন একটা সাবজেক্ট 11-12 তোমাদের হয়তো অনেক কারো ছিল। তোমরা যদি আর্টস নিয়ে পড়ে থাকো তাহলে তোমাদের কিন্তু 11-12 যারা ফিলোসফিটা নিয়েছো তোমরা অবশ্যই জানো যে দর্শন মানে ফিলোসফি এই সাবজেক্টটাতে দর্শন কটি ভাগে ভাগ করা যায়? দর্শনকে কেউ কি বলতে পারো দর্শন কটি ভাগে ভাগ করা যায়? দর্শনকে বলে দিচ্ছি, দেখেন দর্শনকে 6টি ভাগে ভাগ করা যায়। 6টি, আমাদের দর্শন 6টি আছে, মানে তখনকার দিনও 6টি আছে, এখনো 6টি আছে, আর এক্সট্রা কোনো হয়নি। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন দিয়েছিল ন্যায় দর্শন কাকে বলে? এই প্রশ্নগুলো খুব রিপিট হয় জানো তো, এই প্রশ্নগুলো এইরকমই দেবে যে ন্যায় দর্শন কার লেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যায় দর্শন কার লেখা? গৌতম, ঋষি গৌতম। এই গৌতম বুদ্ধ নয় কিন্তু, ভুল করে গৌতম বুদ্ধ লিখে দিও না কেন জানো? ঠিক আছে, পরীক্ষাতে গৌতম দিতে পারে, ঋষি গৌতম দিতে পারে, গৌতম বুদ্ধ দিতে পারে অপশানে, মহাবীর দিতে পারে, কপিল দিতে পারে, ঋষি কপিল মুনি দিতে পারে, কিন্তু আমাদের অ্যান্সার হবে ঋষি গৌতম, নট গৌতম বুদ্ধ। ঠিক আছে, কারণ গৌতম বুদ্ধ তখন জন্মায়নি। ন্যায় দর্শন যখন লেখা হয় তখন গৌতম বুদ্ধ জন্মায়নি, কারণ গৌতম বুদ্ধ পরবর্তী বৈদিক যুগ মানে আদি বৈদিক যুগ শেষ হওয়ার পর, পরবর্তী বৈদিক যুগ শেষ হওয়ার পর 600 খ্রিস্টপূর্বাব্দের পরে কিন্তু গৌতম বুদ্ধের সময় আসে, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। যখন গৌতম বুদ্ধ করাবো তখন কিন্তু ওটা বলে দেবো। ঠিক আছে, দেখো ন্যায় দর্শন তাহলে কার লেখা? ঋষি গৌতম, লিখে নাও এটা, ঋষি গৌতম বা মহিষী গৌতম। আর নেক্সট পরের প্রশ্ন বলছে কি দেখো, সাংখ্য দর্শন কার লেখা? সাংখ্য দর্শন কার লেখা? অপশন দিয়ে দিল কপিল মুনি, গৌতম মুনি, অনাথ মুনি, পতঞ্জলি, এরকম অপশন দিয়ে দিতে পারতো। তাহলে অ্যান্সারটা কি হবে? সাংখ্য দর্শন করেন কে বা রচনা করেন বা কে লেখেন? আমাদের ঋষি কপিল। কপিল জানো? কপিল দেবের কপিল মুনির আশ্রম কেউ কি জানো? কপিল মুনির আশ্রম কোথায় আছে? আমাদের গঙ্গাসাগর মেলা হয় জানো? গঙ্গাসাগর, পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা জানো তো নাকি? রেসপন্স করো, তোমার রেসপন্স করছো না তো। সবাই শুনতে পাচ্ছ তো নাকি না শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে কপিল মুনি বলছিলাম, কপিল মুনির আশ্রমটা কোথায় আছে? গঙ্গাসাগর। হ্যাঁ, গঙ্গাসাগরে। ওই কপিল মুনি এই কপিল মুনি কিন্তু একই, যিনি সাংখ্য দর্শনটা রচনা করেছেন, জানো তো? তাহলে বুঝতে পারছো কত বছর আগেকার আশ্রম ওটা, ওই যে মন্দিরটা কত বছর আগেকার। তাহলে আরো কিছু প্রশ্ন লিখে নাও। এই দর্শন থেকে আমাদের 6টা দর্শন না, 6টা দর্শন কিন্তু ইম্পর্টেন্ট, খুবই মুখস্থ করতে হবে। এই ন্যায় দর্শনটা ঋষি গৌতম আমাদের লিখেছিলেন, ন্যায় দর্শনটা। সাংখ্য দর্শন লিখেছিলেন কপিল মুনি। এটা প্রিভিয়াস ইয়ার্সে অনেকবার রিপিট হয়েছে বলে প্রশ্নটা আমরা লিখেছি। আরো কিছু বলে দিই, আরো যেগুলো ইম্পর্টেন্ট। দেখো ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, আর কি দর্শন আছে? আরো তো আমাদের 4টে দর্শন আছে। ঠিক আছে, বৌদ্ধ যৌন। হ্যাঁ বলো। বৌদ্ধ যৌন আর দুটো কি জানি। বৌদ্ধ যৌন 3 নম্বর কি লেখো? 3 নম্বর কি লেখো? 3 নম্বর কি লেখো? বৈশিষ্ট্য দর্শন লিখে নাও, ঋষি কনাথ।
ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট নয় তা না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন কি দিয়ে দেবে তার কোনো ঠিক নেই, ওইগুলো রিপিট হয়েছে, ওগুলো তো ইম্পর্টেন্ট, প্লাস এইগুলো কিন্তু মুখস্থ করবে। এই যে বৈশিষ্ট্য দর্শনটা কে লিখেছেন? ঋষি কণাদ। চলো 4 নম্বর, ন্যায় দর্শন। ন্যায় দর্শন, ন্যায় দর্শন কে লেখে? এটা তো পারা উচিত। ন্যায় দর্শন কে লেখেন? গৌতম। একটু আগে বলেছিলাম তো, ন্যায় দর্শন একটু আগে বলে দিয়েছিলাম, গৌতম মুনি। তাহলে এটা ভুল হয়ে গেছে, এটা 4 নম্বর হবে না। দেখো একটু আগে আমি ন্যায় দর্শন এখানে করিয়ে দিয়েছি, ঠিক আছে, তবু একবার রিপিট করে দিলাম ন্যায় দর্শনটা। তাহলে বৈশিষ্ট্য দর্শন করলাম আমরা, ন্যায় দর্শন করলাম, সাংখ্য দর্শন করলাম, আর কি আছে লেখো? যোগ দর্শন। যোগ দর্শন 4 নম্বর দিয়ে লেখো, যোগ দর্শন। যোগ দর্শন মানে যোগ বিদ্যা, যোগ ব্যায়াম আমরা জানি। এই যোগ দর্শনটা কার জানো কেউ? যোগ দর্শন কে লেখেন? পতঞ্জলি, একদম ঠিক, ঋষি পতঞ্জলি। এগুলো কিন্তু সব পতঞ্জলি, আমি এমনি লিখছি পতঞ্জলি, তোমরা কিন্তু সব পতঞ্জলি ঋষি লিখবে, বা মুনি পতঞ্জলি, পতঞ্জলি মুনি। চলো 5 নম্বর। 5 নম্বর কি আছে? আমাদের দুটো দর্শন আছে, একটা পূর্ব মীমাংসা, একটা উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা লিখে নাও সবাই। পূর্ব মীমাংসা কে লেখেন? হ্যাঁ, ঋষি যামিনী, একদম ঠিক। বই দেখে দেখে বলছো নাকি বলো তো? গুড, ঠিক আছে, তাহলে পূর্ব মীমাংসা লেখেন ঋষি যামিনী মুনি, ঠিক আছে। আর 6 নম্বর দেখো, 6 নম্বরটা কি? আর উত্তর মীমাংসা একটু আগে বললাম। তাহলে আমাদের 4টে মুখস্থ করলে দেখো আর দুটো আমাদের হয়ে যাচ্ছে, কারণ মীমাংসা কি আছে? একটা পূর্ব মীমাংসা, একটা উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা কে লেখেন জানো? ঋষি ব্যাসদেব। ব্যাসদেব কি লিখেছিলেন বলো তো? কেউ জানো ব্যাসদেব কি লিখেছিলেন? রামায়ণ। রামায়ণ লিখেছে, তাই তো? ঠিক বলছো, রামায়ণ লিখেছে না মহাভারত লিখেছিলেন? মহাভারত। হ্যাঁ, একদম ঠিক, মহাভারত। তাহলে উত্তর মীমাংসায় যে ব্যাসদেব, তিনি মহাভারত লিখেছিলেন, মহাভারত। তাহলে রামায়ণকে লেখেন। দেখো একটা প্রশ্ন এখান থেকে হয়ে গেল, রামায়ণকে লেখেন। হ্যাঁ, ঋষি বাল্মীকি। তাহলে রামায়ণ লেখেন ঋষি বাল্মীকি। চলো আমাদের নেক্সট প্রশ্ন। তাহলে দেখো আমাদের আদি বৈদিক যুগ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু করিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই আদি বৈদিক যুগ, আরেকটু আগে বললাম পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে। আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগ তাহলে আমরা জানলাম বৈদিক যুগের ভাগ, পরবর্তী আর আদি। আদি বৈদিক যুগটাকে আমরা বলতে পারি ঋগ বৈদিক যুগ, আর পরবর্তী বৈদিক যুগটাকে কি বলতে পারি? এই মহাভারত বা রামায়ণের যুগ, ঠিক আছে, মহাভারত বা রামায়ণের যুগ। কারণ এই মহাভারত বা রামায়ণ না পরবর্তী বৈদিক যুগে লেখা হয়েছিল, ঠিক আছে। বলো, একটু আগে বলে দিয়েছিলাম পরবর্তী বৈদিক যুগের সময়কাল কে বলতে পারবে বলো? পরবর্তী বৈদিক যুগের সময়কাল কে বলতে পারবে বলো? কে কি বলতে পারবে? স্যার 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, একদম ঠিক, দেখে নাও, 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে যে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল, এই সময়কালটাকে বলছে পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে। এই বৈদিক যুগের সময়কালে না, পরবর্তী বৈদিক যুগের সময়কালে আমাদের এই মহাভারত এবং রামায়ণ লিখেছিলেন। রামায়ণ লিখেছিলেন কি আমরা একটু আগে বলে দিলাম ঋষি বাল্মীকি, আর মহাভারত লিখেছিলেন ঋষি ব্যাসদেব। এটা পরীক্ষাতে দিতে পারে যে মহাভারতকে লিখেন ব্যাসদেব, যিনি আবার উত্তর মীমাংসা লিখেছিলেন। রামায়ণকে লিখেছিলেন বাল্মীকি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমাদের, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, দেখে নাও। দেখো গীতাতে শ্লোক কতগুলো ছিল? এই যে গীতা আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ, যে গীতা আমরা সবাই পড়ি, প্রত্যেকটা বাড়ির মন্দিরে গীতা থাকে, গীতা পাঠ করে অনেকে, শ্লোক পাঠ করে। গীতাতে শ্লোক কতগুলো শ্লোক ছিল কেউ কি বলতে পারবে? অপশন দেখো, 700টি আছে, 500টি আছে, 600টি আছে এবং 400টি আছে। কি হবে অ্যান্সার বলো, কেউ কি বলতে পারবে? 700 হবে। হ্যাঁ, কত? 700। হ্যাঁ, 700টি, একদম ঠিক, 700টি। তাহলে গীতাতে শ্লোক কতগুলো ছিল? গীতাতে শ্লোক ছিল আমাদের 700টি, ঠিক আছে। দেখো আমাদের নেক্সট প্রশ্ন আছে কি, লাস্ট প্রশ্ন আমাদের, ঋগ্বেদে উল্লেখিত সপ্ত সিন্ধু নদী কি কি? আমি একটু আগে বলে দিলাম, সবাই কিন্তু কমেন্টে এটা অবশ্যই বলবে যে ঋগ্বেদের সপ্ত সিন্ধু নদীগুলো কি কি, ঠিক আছে। যারা যারা ক্লাসটা করছো তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। তোমাদের ক্লাসটা করিয়ে দিয়েছি সপ্ত সিন্ধু, একটু আগে পড়িয়েছি প্রশ্নটা, তোমরা কিন্তু এই প্রশ্নটা তোমরা না দেখে তোমরা সপ্ত সিন্ধুটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে, ঠিক আছে। দেখো আজকে তোমাদের তাহলে এই যে প্রশ্নগুলো করালাম, বৈদিক যুগটা একটু ছোট চ্যাপ্টার, কিন্তু এখান থেকে খুঁটি আসা প্রশ্নগুলো তোমাদের কিন্তু করালাম, ঠিক আছে। এইভাবে কিন্তু একের পর এক তোমাদের চ্যাপ্টারগুলো আমি পড়াতে থাকবো। ক্লাসটা যারা যারা করছো তারা বুঝছো যে কতটা ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে। এইভাবে সবাই অ্যাক্টিভ থেকো, ক্লাসগুলো করতে থাকো সবাই, ঠিক আছে। আজকে এই 22টা তোমাদের প্রশ্ন হলো, আর এছাড়াও কিন্তু আরো 2-3টে প্রশ্ন করালাম, ঠিক আছে। 25টার মতো প্রশ্ন করালাম। এই 25টা প্রশ্ন তোমরা যদি করো তোমরা কিন্তু একটা না একটা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ক্লাস ভালো করে খাতাতে কিন্তু লিখে নেবে, হ্যাঁ, লিখে পড়বে অবশ্যই, সামনে এক্সাম আছে, ভালো করে খাটো। আর পরবর্তী প্রশ্ন আমাদের যেটা আসছে, পরবর্তী জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম নিয়ে তোমাদের প্রশ্ন করাবো, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো, কেউ কি বলছো কিছু?
স্যার বলছি একটা কোশ্চেন একটু জানা ছিল। হ্যাঁ বলো কি প্রশ্ন? স্যার বলছি ওই ডাব্লিউবিপি কনস্টেবল মানে এক্সাম প্যাটার্নটা একটু শুনে বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, ডব্লিউবিপি এক্সাম প্যাটার্নটা কত কত নম্বরের পরীক্ষা হবে তাই তো? কনস্টেবল এক্সাম যেটা ওটা স্যার শুনছি নাকি এবার একটাই পরীক্ষা হবে, মেন্স খালি হ্যাঁ প্রিলিমস হবে হ্যাঁ, না? এবারে একটাই পরীক্ষা হবে, তোমাদেরকে বলে দিচ্ছি একটু, যারা যারা ডব্লিউবিপি প্রস্তুতি নিচ্ছ কিংবা কেবি প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, ডব্লিউবি প্রস্তুতিতে তোমাদের কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে আর একটাই পরীক্ষা হবে। এবারে কিন্তু আমাদের চেঞ্জ করে দিয়েছে, এতদিন কিন্তু দুটো করে পরীক্ষা হতো, একটা প্রিলিমিনারি একটা হচ্ছে মেন্স। এই বছর থেকেই কিন্তু সুযোগ করে দিয়েছে কি একটাই পরীক্ষা। তোমরা 85 নম্বরের একটা পরীক্ষা হবে, তোমাদের 85 নম্বর পরীক্ষা দেবে, 15 নম্বর তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে, 85-র মধ্যে তোমাদের একটা কাট অফ থাকবে, সেই কাট অফ যারা ক্লিয়ার করবে তাদেরকে কিন্তু মাঠে ডাকবে, ঠিক আছে। অবশ্যই ভালো করে ক্লাসগুলো করো আর এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কিন্তু করে যাও, ঠিক আছে। আমি এইটুখানি বলতে পারি, এই প্রশ্নগুলো কিন্তু করলে তোমরা কিন্তু একটা না একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আজকে বিগত বছরে যে প্রশ্নগুলো করালাম সেগুলো কিন্তু এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, কেপি, ডব্লিউবিপি এবং রেলের মতন পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হয়েছে। তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও এবং মুখস্থ করো। আর ক্লাসটি ভালো লাগলে এবং ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।